আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। তোমরা কেমন আছো আসসালামু সবাই? আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপা, আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের গত সপ্তাহে আমরা পড়েছিলাম ঝর্ণার গান। ঝর্ণার গানের কর্ম অনুশীলনীতে ছিল কিছু কবিতাটিরতে যেসব উপাদান আছে, প্রকৃতির উপাদান আছে এবং প্রাণীর নাম আছে, সেগুলোর একটি তালিকা তৈরি করতে বলেছিল। তো আমি তোমাদের কারো কাছ থেকে প্রকৃতির আগে উপাদানটা শুনতে চাই, আর একজন বলবা হলো প্রকৃতিতে প্রাণীর নাম, এবং এটা দ্রুত বলবা কারণ আমরা নেক্সট কবিতাতে চলে যাব। বলো, একজন তার নাম বলে রোল বলে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শ্রাবন্তী, আমার রোল 1। জি। আমি আপা এই ঝর্ণার গান কবিতার প্রকৃতির উপাদানগুলো বলবো। আচ্ছা, ওকে বলো। শিলা, হুম। পথ, বন, পাহাড়, টগর, গিরি, বনঝাউয়ের ঝোপ, দালচিনি, তিলা, থলঝাজি, পাতকুয়া, জল, ঝর্ণা। আপা এখানে ঝর্ণা যে আমরা যেটা সেটা ঝর্ণার রূপক অর্থেই ব্যবহার করা হয়েছে। আর হচ্ছে উপল ঘায় যে উপল, অর্থ, তারপর উপলর্থ। উপল অর্থ হচ্ছে পাথর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। একটা বাদ গিয়েছে, সব হয়েছে, সেটা হলো ডালিম। ডালিম ফাট। ধন্যবাদ হ্যাঁ তোমাকে, ডালিম। একটা আমি আমার তরফ থেকে তালি দিলাম, সবগুলো প্রকৃতির উপাদানই হয়েছে। নেক্সট আরেকজন বলো হলো এই কবিতার মধ্যে যে সকল প্রাণীর নাম উল্লেখ করা হয়েছে সেই প্রাণীর নাম বলো, একজন বলো। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শক্তি, রোল 2। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলো। এখন ঝর্ণার গান কবিতায় উল্লিখিত প্রাণী নামগুলো বলবো। জি, বলো। প্রথম থেকে বলবা। বুলবুলি, প্রাণী বা পতঙ্গ, সেটা যেটাই হোক না কেন বলো। বলে ফেলো। পরি, শুনি না। পরি, পরি কি প্রাণী? পরি তো একটা কাল্পনিক জিনিস, ওইটা বাদ। তারপর ঝিঝি। ঝিঝি, আচ্ছা ঝিঝি। কারো মোবাইলে হচ্ছে, একটু মানে মিউট করো। তারপরে তারপর এখানে নাই, তারপর বুলবুলি কোথায়? অপর পৃষ্ঠায়। এই পাতাতে আর কিছু নাই? আপা এটা তো আর কোনো প্রাণী নাম নেই। ও যে বুলবুলি আছে না, বুলবুলি ওই পেজে, এই আমাদের পেজেই তো এই আছে, পেজে। বুলবুলির বোলসাধি প্রথম পেজেই তো আছে। না আপা আমাদের বইয়ে তো ও দ্বিতীয় পেজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তারপরে তারপর শালিক সুখ, হ্যাঁ, কাল সারের দল। কাল ষাঁড়ের দল। তারপরে শালিক সুখ, একটু পরিষ্কার করে বলো, মাইকটা মুখের সামনে নিয়ে বলো। শালিক সুখ, শালিক সুখ, আচ্ছা ওকে। তারপরে ফটিক জল, ফটিক জল, ওকে। তারপরে চক্কর, তারপরে চক্কর। আপা চক্কর। এই কয়টাই। চক্কর না, জি আপা। চ- চক্কর। চক্কর চাই, ইয়েস, চক্কর, হ্যাঁ। তারপরে আপা এই কয়টাই আছে। এই কটাই, গুড। তোমারে আমার তরফ থেকে একটা তালি দিলাম, অনেক সুন্দর হয়েছে। তোমরা এই কবিতায় প্রকৃতির উপাদান এবং তোমরা এই যে প্রাণীগুলোর নাম বলেছো। এখন আমার আজকে ঘোষণায় ছিল যে আমরাই করব এই কি পড়বো যেন, কি পড়তে চেয়েছিলাম আজকে আমরা, বলো তো। আমার ঘোষণা দেওয়া ছিল কি, একটু আমার সাথে কথা বলো, ছেলেরা একটু বলো কি পড়া ছিল আজকে। আমি আজকে বলেছিলাম যে আজকে আমি সাহসী জননী বাংলাটা পড়াবো। আমি তোমাদেরকে একটু তোমাদের সবার হাতে কি বই আছে? জি আপা। আচ্ছা, তারপরেও আমি তোমাদেরকে স্ক্রিনটা একটু শেয়ার করে ওই পেজটা নিয়ে আসি, পিডিএফের পেজটা একটু নিয়ে আসি, তাহলে স্ক্রিনটা সবার সামনে থাকলে সুবিধা হবে।
কোথায় গেল? আচ্ছা, প্লিজ ওয়েট এ বিট। আমি বের করে রেখেছিলাম কিন্তু কোনো হয়তো কারণে চলে গেছে। তোমরা কি পেজটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, যারা না পা বলছো তারা দেখো, ওই যে সম্ভবত ওই যে কি যেন বলে, আমার দুইটা আইডির একটা আইডি পিন করে দিলে আরেকটা আইডি দেখা যায়। সবাই কি ম্যাম দেখতে পাইতেছি না তো। ওই যে দেখো, ওই ইতে যাও, যে দেখবা যে আমার দুইটা আইডি ক্রিয়েট হয়ে গেছে, ওখানে একটা আইডি পিন করে দিয়ে আরেকটা আইডি দিলে দেখতে পাচ্ছ তো কেউ কেউ? জি আপা, আমি দেখতেছি। আচ্ছা, তার মানে সবাই দেখতে পাবা। দেখতে পাওয়ার জন্য কি করতে হবে, একটু হেল্প করো। ম্যাম আমি পাইতেছি না। আপনি কে? আরে আপার দুইটা আইডি আছে, যেটা মিউট করা সেটার পিন দে, আর যেটাতে আপা কথা বলতেছে সেটা থাকবে। মিউট করা আইডিটাতে পিন করলেই তো হয়। হ্যাঁ, একটু শিখিয়ে দাও ওদেরকে, দেখো তো পাচ্ছে কিনা এবার। পেয়েছো? জি ম্যাম পেয়েছি। আচ্ছা, গুড গুড, ভেরি গুড। দেখো, আমাদের যেহেতু টাইম একদম কম, আমাদের তো 9:30 থেকে 10টা, আর মাত্র 4 মিনিট আছে। তারপরেও আমি তোমাদের কাছ থেকে শুনতে নিলে হয়তো দেরি হয়ে যাবে, আমি নিজেই একটু পড়ে শোনাবো, এবং এটা পড়া থাকবে নেক্সট ডেতে। তোমরা বই দাগাবা, মানে দাগাও, আমি পড়বো, তুমি দাগাবা। তোমার হাতে তো কলম আছে, তাই না? আমি কবি পরিচিতিটা পড়বো এবং বইটা কোথায় কোথায় দাগাতে হবে তোমরা নিশ্চয়ই জানো। সাহসী জননী বাংলা লিখেছেন কামাল চৌধুরী। কবি পরিচিতি: কামাল চৌধুরী 1957 সালের 28 জানুয়ারি কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার বিজয়করা গ্রামে জন্মগ্রহণ করেন। এই লাইনটায় অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন আছে। তার পিতা আহমদ হোসেন চৌধুরী ও মাতা বেগম তাহেরা হোসেন। 1973 সালে তিনি নারায়ণগঞ্জের গোদনাইল হাই স্কুল থেকে এসএসসি এবং 1975 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানের সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 2006 সালে তিনি গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সরকারি চাকরিতে নিয়োজিত আছেন। তার কবিতা বাঙালির আবহমান চর্চা, সংগ্রাম ও মানবীয় বোধের উচ্চারণ, সেই সঙ্গে শিল্পিত প্রকরণের উজ্জ্বল প্রকাশ। শব্দ ও ছন্দ সচেতন এবং নিরীক্ষাপ্রবণ এই কবি বাংলা কবিতায় পরিশ্রুত ধারার অন্যতম প্রধান প্রতিনিধি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: মিছিলের সমান বয়সী, টানাপোড়েনের দিন, এই পথ এই কোলাহল, এসেছে নিজের ভোরে, ধূলি ও সাগর দৃশ্য, হে মাটি পৃথিবীপুত্র, পান্থশালার ঘোড়া ইত্যাদি। কিশোর কবিতা: আপন মনের পাঠশালাতে। সাহিত্যের তাৎপর্যময় অবদানের জন্য তিনি বাংলা একাডেমির পুরস্কার সহ অনেক পুরস্কারে বা সম্মাননায় ভূষিত হয়েছেন বা হন। আচ্ছা, আমরা কবিতাটা পড়ার আগে আমি একটু চট করে কবিতার শব্দার্থগুলো পড়ে আসবো। কারণ কি, শব্দার্থ না পড়লে আমি কবিতাটা বুঝতে পারবো না। আমাদের সময় যদিও শর্ট, তারপরে দেখি যে যত দ্রুত পড়া যায়, এই জন্য আমি নিজে পড়ার দায়িত্বটা নিয়েছি। শব্দার্থ ও টিকা তোমরা খেয়াল করবা এবং দাগ দিবা। অসুর নৃত্য: হিন্দু পুরাণ মতে অসুর হলো দেবতাদের শত্রু, দৈত্য বা দানব। অসুর নৃত্য হলো দানবদের নৃত্য। এখানে অসুর নৃত্য বলতে কবি বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর দানবীয় ধ্বংসলীলাকে বুঝিয়েছেন।
রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি। এ কথাটা দ্বারা কবি বুঝিয়েছেন পাকিস্তানি বাহিনী বাঙালিদের রক্তে তাদের হাত রঞ্জিত করেছিল। প্রতিশোধ হিসাবে কবি সেই কলঙ্কিত হাতকে মুচড়ে দেওয়ার কথা বলেছেন। চিরকবিতার দেশ বাংলা ও বাঙালি জাতির কবিতা, বাংলা ও বাঙালি জাতি কবিতার জন্য বিখ্যাত। এদেশের কাছে কবিতার সমৃদ্ধ এক ঐতিহ্য, এদেশের আছে কবিতার সমৃদ্ধ এক ঐতিহ্য। চিরকবিতার দেশ বলতে কবি বাংলাদেশকে বুঝিয়েছেন। বাঙালি অনার্য জাতি, আর্যগণ ভারতে আসার বহু পূর্ব থেকেই অনেক জাতির লোক এদেশে বসবাস করতেন, তারা অনার্য হিসেবে পরিচিত। আর্যগণ অনার্যদের, একটু দুঃখিত, আর্যগণ অনার্যদের ঘৃণার চোখে দেখতেন, অত্যাচার অবিচার করতেন। কবি বাঙালিদেরও অনার্য হিসেবে আখ্যা দিয়েছেন। কিন্তু বাঙালিরা যে ভীতু নয়, দুর্বল বা কাপুরুষ নয়, বরং বীরের জাতি। কবি তাদের এই ঐতিহাসিক ও সাহসী পরিচয়ের প্রতি ইঙ্গিত করেছেন। অ, আ, ক, খ বর্ণমালার পথে পথে বাঙালির বীরত্ব আর শৌর্যের সুদীর্ঘ ইতিহাস আছে। সেই ইতিহাসের তাৎপর্যপূর্ণ অধ্যায় 1952 সালের ভাষা আন্দোলন। বাঙালির জন্য বাঙালির আত্মত্যাগের সুমহান প্রেরণার পথ ধরে বাঙালি জাতি এগিয়ে এসেছে মুক্তির পথে, স্বাধীনতার পথে। কবিতার এই অংশে কবি আমাদের ভাষাপ্রেমের উদ্দীপনায় চিত্রকল্প নির্মাণ করেছেন। ঘৃণার কার্তুজ, কার্তুজ শব্দটি এসেছে কার্টিস শব্দ থেকে, এর অর্থ হলো বন্দুকের টোটা। ঘৃণার কার্তুজ বলতে কবি বাঙালি জাতির বিস্ফোরণমুখ ঘৃণার সম্মিলনকে বুঝিয়েছেন। নীল কমলেরা জাগে, নীল কমল অর্থ নীল রঙের পদ্ম, কিন্তু কবি এখানে রূপকথার রাজকুমারদের কথা বলেছেন। আর এই রাজকুমারগণ হলেন 71-এর বীর মুক্তিযোদ্ধা, যারা দেশ মাতৃকার মুক্তির জন্য দীর্ঘদিন রাত জেগে কাটিয়েছেন। কবিতার হাতে রাইফেল কথাটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। 1971 সালে বাঙালি কবিরা কবিতাকেও যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন, অর্থাৎ কবিতার মাধ্যমেও প্রতিরোধ ও মুক্তির কথা বলা হয়েছে। এবার বাঘের থাবা, মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ বোঝাতে প্রতীকটি ব্যবহার করা হয়েছে। রাতজাগা নির্বাসন শেষে 1971 সালে পাকিস্তানি বাহিনীর আক্রমণের ফলে এদেশের বিপুল সংখ্যক মানুষ ভিটেমাটি ছাড়া হন। তারা দীর্ঘ 9 মাস নিজ দেশেই কিংবা প্রতিবেশী রাষ্ট্র ভারতে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হন, কিন্তু তারা এই অবস্থাতেই গড়ে তোলেন প্রবল প্রতিরোধ। নির্ঘুম রাত্রিকে তারা উৎসর্গ করেন প্রিয় মাতৃভূমির মুক্তির লক্ষ্যে। একসময় শত্রুকে পরাজিত করে তারা ফিরে আসেন বীরের বেশে। আলোচ্য অংশে কবি তাদের গর্বিত প্রত্যাবর্তনের কথা বলেছেন। আমার কথা কি তোমরা সবাই শুনতে পেয়েছো? আমি যে কবিতাটা পাঠ করেছি তোমরা শুনতে পেয়েছো? আমি কেন দ্রুত পড়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অলরেডি 10টা বেজে গেছে। তো তোমরা অবশ্যই অর্থগুলো বুঝেছো। আমি জাস্ট কবিতাটা একটু আবৃত্তি করে ক্লাসটা ক্লোজ করে দেবো। আমাদের নেক্সট ডেতে ক্লাস আমি কি থাকবে আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো। তোদের অসুর নৃত্য, ঠা ঠা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে। চিরকবিতার দেশ ভেবেছিলি অস্ত্রে মাত হবে? বাঙালি অনার্য জাতি খর্বদেহ ভাত খায় ভীতু, কিন্তু কি ঘটল শেষে? কি দেখালো মহাপ্রতিরোধ? অ, আ, ক, খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে উদ্বাস্তু আশ্রয়হীন পোড়াগ্রাম মাতৃ অপমানে কার রক্ত ছুঁয়ে শেষ হয়ে গেল ঘৃণার কার্তুজ? সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন, রাত জেগে পাহারায় বুড়িগঙ্গা পদ্মা নদীর তীর। ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে, ভাই বোন কে ঘুমায়? জাগে নীল কমলেরা জাগে। গ্রেনেড উঠেছে হাতে,
কবিতার হাতে রাইফেল, এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে। যার সঙ্গে যে রকম সেরকম খেলবে বাঙালি। খেলেছি, মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের, এসেছি আবার ফিরে, রাত জাগা নির্বাসন শেষে, এসেছি জননী বঙ্গে, স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। আমার মনে হয় যে আমার তো এই ফাইলটা রেকর্ডেড, আবার তোমরা তো বই আছে পড়বার, তোমরা তো আমার বড় স্টুডেন্ট শিক্ষার্থী, তোমরা তো খুব ভালো বোঝো। আমি তোমাদেরকে এইটা দিলাম, আমি আর কবি পরিচিতিটা পড়লাম না, যেহেতু আমাদের সময় পার। তোমরা পাঠ পরিচিতিটা পড়বা, তারপর কর্মনুশীলনী একটা দেখো কাজ আছে, এক সাধারণ যুবকের মুক্তিযোদ্ধা হওয়া এবং যুদ্ধ শেষে স্বাধীন দেশে ফিরে আসা এরকম পটভূমির একটি কবিতা বা কাহিনী লেখো। এটা তোমার কাজ, এটা তুমি শর্ট আকারে লিখতে পারো। যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট নাই, তোমরা এই কাজটা করতেই পারো। যদি কেউ কবিতা লিখতে পারো ভালো, যদি কবিতা না লিখতে পারো তোমরা একটা শর্ট প্যাসেজের মতো লিখবা। সেটা কি, একটা সাধারণ যুবক কিভাবে মুক্তিযোদ্ধা হলো এবং যুদ্ধ শেষে ফিরে আসলো এটার উপরে। এবং আমি তোমাদেরকে কিছু নৈর্ব্যক্তিক সেদিন ধরবো পুরা কবিতাটার উপরে, পাঠ পরিচিতি, কবি পরিচিতি সহ। আমার কথা কি বুঝেছো তোমরা? হ্যাঁ, তাহলে আমি শেয়ারিংটা স্টপ করে দেই। করব? আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু আমাদের কথা বলছে হলো কে যেন, আমাদের শ্রাবন্তী। আর কারো কথা শুনতে পাচ্ছি না কেন? তোমরা কোথায় হারিয়ে গেলা? তোমাদের আমি খুঁজে বুঝি না। আমরা হারাইনি, আছি। তোমরা আছো? এই তোমরা আছো। চোখে একটু কম দেখি তো খুঁজে পেতে সমস্যা হয়। তো যাই হোক, তোমাদের কি 10টা থেকে কোনো ক্লাস আছে? আচ্ছা, 10টা 10-এ আমাদের 10টা 6 বেজে গেছে। তোমরা যারা আসছো তারা আমার লক্ষ্মী সোনা, তোমাদেরকে আমার আন্তরিক মানে অন্তঃস্থল থেকে আদর ভালোবাসা। তোমরা সিনসিয়ার স্টুডেন্ট। যতটুকু পড়াই, 1 লাইন পড়াই, গল্প করি, আমরা করেছি। তোমরা তোমাদের বন্ধুদের বলবা যে আমরা যেহেতু শিক্ষকরা নোটিশ দিয়েছে, রুটিন দিয়েছে, টিচাররা তো আমাদের জন্য ওয়েট করেন, আসুন আমরা একটু ঢুকি, একটু গল্পই করি, কথা বলি বা জিজ্ঞাসা করি ম্যাডামের সাথে। আমরা একটু একটু নিজেরা মিথস্ক্রিয়া করি না কেন, ইন্টারেক্টিভ করি, একটু মনের ভাব বিনিময় করি, তাও তো কিছুটা শেখা হয়। এটা তো বাংলা, একটা প্রশ্ন করতেই পারো, বা ম্যাডাম আমি এটা বুঝি না, ওটা বুঝি নেই। তো আজকে যেহেতু আমরা আগে একটু ওই আগের পড়াটা পড়েছি, আমরা প্রত্যেক দিনই আগের পড়াটা আগে একটু রিভাইজ করে নেব, নেক্সট ডেতে নেক্সট পড়া পড়বো। এখন আমাকে কেউ একজন বলো যে আমি তো বরাবর কয়েকটা ক্লাস কবিতাই নিলাম, এখন গদ্য থেকে কোনো কিছু পড়াবো কি না? গদ্য থেকে পড়ালে তো তোমাদেরকে কিন্তু আগের থেকে সেটা পড়ে একটা ভাববস্তুর আইডিয়া রাখতে হবে, তারপরে আলোচনা করতে হবে। কারণ এখানে রিডিং পড়তে নিলে আমাদের এই শর্ট টাইমে কাভার হবে না। এখন ছেলেদের মধ্যে থেকে একজন বলো যে আমাদের কি কোনো কবিতা বোঝা বা পড়ার কোনো ব্যাপার স্যাপার আছে কি না, নাকি কবিতাগুলোই শেষ করব? মানে গদ্যগুলোর কথা বলছি। কিছু বলবা কেউ? কিছু বলো। আপা কবিতাই পড়ান। কবিতা তাহলে নেক্সটে কোনটা পড়াবো একটু বলো তো, একটু দেখি কোনটা কঠিন লাগে। আপনার ইচ্ছা মতো পড়ান। আমার ইচ্ছা মতো পড়াবো? আমার ইচ্ছা মতো তো আজকে ঝাঁসি জন্মলি বাংলা তো আমার ইচ্ছা মতোই পড়ালাম। তোমাদের একটু বললে একটু আমার জন্য সুবিধা হয় না? মেয়েরা একটু বলো তো, যে মানে সবার জন্য সুবিধা হয় এরকম একটা কবিতার নাম বলো তো। জান্নাত জি ম্যাম। বলো তো বাবা, কোনটা পড়াবো নেক্সট ডেতে?
সূচিপত্রটা বের করে একটু জুতা। দেখো। হ্যাঁ, জুতা পরে বুঝি নাই। আপা জুতাটা পরে জুতা করে জুতা, আবিষ্কার যেটা আছে ওটা জুতা আবিষ্কার, জুতা আবিষ্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা নেক্সট ডেতে জুতা আবিষ্কার পড়ব। জুতা আবিষ্কারটা খুব মজার একটা কবিতা। আমি তোমাদেরকে, তাহলে তোমরা আমাদের 9:30 ক্লাস তো, আর তোমাদের দিকে 10টা 10-এ ক্লাস। তোমরা চেষ্টা করবা 10টা 25 থেকে 30-এর মধ্যে সব জয়েন করার। আমি ওই কবিতাটা অনেক সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমার বুঝিয়ে দেওয়ার মানে এটাই যে তোমাদের মধ্যে যদি কবিতা ভাববস্তুটা থাকে তাহলে সৃজনশীল তোমরা লিখতে পারবে। আর তোমাদের তো পরীক্ষা হবে, দুদিন আগে হোক দুদিন পরে হোক, তোমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছে না, তোমাদের ক্লাসগুলো রেগুলার করতে হবে। এবং তোমাদের শর্ট কোর্সে হোক আর ব্রড কোর্সে হোক, যেভাবে হোক তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। তোমরা কিন্তু রেডি থাকবা, পড়াশোনাটাকে অব্যাহত রাখবা। বুঝতে পেরেছ? তো ঠিক আছে, তোমাদের নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে, আমি আর টাইম নষ্ট না করি। তোমরা সবাই ভালো থাকো, আমরা আস্তে আস্তে লিভ করি নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো থাকো। সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।